সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। রহস্য এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাম, মূলত তার লেখা ভৌতিক, গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার গল্পের জন্য। তার রচিত বিমল কুমার এবং জয়ন্ত মানিকের জুটি জনপ্রিয়তার বিচারে অগ্রগণ্য, আর আমরা আশা করি তা আধুনিক পাঠকদেরও মনোরঞ্জন করবে। আজ রহস্য এক্সপ্রেসে হেমেন্দ্র কুমার রায়ের সেই বিখ্যাত জুটি জয়ন্ত মানিকের একটি টান টান গোয়েন্দা গল্প শনি মঙ্গলের রহস্য। গল্পটি খানিক দীর্ঘায়িত হওয়ায় আমরা দুটি পর্বে পরিবেশন করছি। গল্প পাঠে আমি সুফল, বিভিন্ন চরিত্রে সৌম্যদীপ এবং সুফল, বিশেষ সহযোগিতায় এক্সেলার বুকস প্রকাশনী। শুরু হচ্ছে আজকের গল্প শনি মঙ্গলের রহস্য, প্রথম পর্ব। ঘন ঘন কড়া নাড়ার শব্দ এবং সঙ্গে সঙ্গে চড়া গলায় চিৎকার। জয়ন্ত, জয়ন্ত, ও ভায়া, বলি ঘুম ভাঙলো নাকি? এই যে মধু, তোমার মনিব কি করছেন বাপু? উনি তো মানিকবাবুর সঙ্গে চা খাচ্ছেন। বলো কি, এরই মধ্যে চায়ের আসর বসে গেছে? ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু বিপুল উৎসাহে সুমুখ থেকে মধুকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, কারণ তিনি জানতেন যে এই বাড়ির প্রভাতী চায়ের আসর হচ্ছে দস্তুর মতো সমারোহের ব্যাপার। চায়ের নামেই চনমন করে উঠেছে তার উদরস্থ ক্ষুধা। আসরে প্রবেশ করেই সুন্দরবাবু তার সেই বিখ্যাত শব্দটি সজোরে উচ্চারণ করলেন। জয়ন্ত বললে, আরে আরে সুন্দরবাবু যে, আসুন আসুন আসুন। তোমাদের চা পর্ব শেষ হয়ে গেছে দেখছি। সুন্দরবাবুর কণ্ঠে স্পষ্ট নিরাশার সুর। জয়ন্ত বললে, রবীন্দ্রনাথের ভাষা ঈষৎ বদলে আমি বলতে পারি, শেষ করা কি ভালো? তেল ফুরোবার আগেই আমি দিই নিবিয়ে আলো। সুন্দরবাবু ভুরুকুঁচকে বললেন, আমি কাব্যি ঠাব্বি বুঝি না, ওর মানেটা কি হলো? ওর মানেটা হলো এই যে তেল যখন ফুরোয়নি তাহলে আলো আবার জ্বলতে পারে, অর্থাৎ চা আবার আসতে পারে। চা আবার আসতে পারে? সাধু সাধু। মানিক বললে, কিন্তু সুন্দরবাবু, আজকে তরল চায়ের সঙ্গে নিরেটার কিছু প্রার্থনা করবেন না। কেন? দু চারখানা অমলেটও পাবো না? পেতে পারেন, কিন্তু খারাপ ডিমের অমলেট খেতে হবে। খারাপ ডিম মানে? পচা? ধরুন তাই, আমাদের ডিমগুলো এবারে খারাপ হয়ে গেছে। কিন্তু তোমাদের প্লেটে তো দেখছি এখনো দু এক টুকরো অমলেট বিরাজ করছে। হ্যাঁ, আমরা খারাপ ডিমেরই অমলেট খেয়েছি। ধ্যাৎ, তাও কি সম্ভব? কেন সম্ভব নয়? বাজারের চায়ের দোকানের মালিকরা ডিম খারাপ হয়ে গেলে ফেলে দেয় নাকি? খদ্দেরকে সেই সব ডিমের অমলেট খাইয়েই তারা পয়সা আদায় করে। খারাপ ডিমের অমলেট গরম গরম খেলে কিছু টের পাওয়া যায় নাকি না? কিন্তু অসুখ করতে পারে তো। তা পারে, হয়তো কলেরা হওয়ারও সম্ভাবনা থাকে। বাপ রে, এসব জেনে শুনেও তোমরা খারাপ ডিমের অমলেট খেয়েছো? খেয়েছি। সুন্দরবাবু, লোভ ভারী পাজি জিনিস, বুঝলেন কি না? অমন লোভের মুখে আমি মারি ঝাড়ু। আমি আজ অমলেট খেতে চাই না। জয়ন্ত হেসে চেঁচিয়ে বললে, ওরে মধু, সুন্দরবাবুর জন্যে। জয়ন্তের কথা শেষ হবার আগেই ট্রে হাতে করে মধু হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করে বললে, আমাকে আর ডাকছেন কেন বাবু?
সুন্দরবাবুকে দেখেই আমি খাবার তৈরি করে ফেলেছি। কি খাবার তৈরি করেছো? ওরে বাবা, অমলেট! আগে হ্যাঁ, আপনি অমলেট খেতে ভালোবাসেন বলে। সুন্দরবাবু বাধা দিয়ে মাথা এবং হাত নেড়ে বললেন, না 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 না, আমি পচা ডিমের অমলেট খেতে মোটেই ভালোবাসি না। ওগুলো বরং তোমার ওই জয়ন্ত আর মানিককে দাও। মানিক খিলখিল করে হেসে উঠে বললে, সুন্দরবাবু, অমলেট না খেলে আপনিই ঠকে যাবেন। ঠকবো। পচা ডিমের অমলেট খেয়ে আমি পটল তুলে জিততে চাই না। কি করে জানলেন পচা ডিম? ও তুমি তো বললে বাপু। আরে আমি আপনার সঙ্গে একটু মশকরা করছিলাম। মশকরা? আমার সঙ্গে মশকরা করছিলে? আশকারা পেয়ে দিনে দিনে তুমি বড্ড বেড়ে উঠেছ। দেখছি একদিন তোমার সঙ্গে আমাকে মল্লযুদ্ধ করতে হবে। মানিক নিজের 2 উড়ুতে চাটি মেরে বললে, বেশ তো, আজকেই এক হাত হয়ে যাক না। যাও যাও, ডেপো ছোকরা, আমি ছুঁচো মেরে হাতে গন্ধ করতে চাই না। ঠিক কথা বলেছেন। এই এতক্ষণ পরে একটা বুদ্ধিমানের মতো কথা বলেছেন। আপাতত ছুঁচো মেরে হাত গন্ধ না করাই ভালো, কারণ ওই হাতেই আপনাকে এক্ষুনি অমলেট ভক্ষণ করতে হবে। মানিক, তোমার মুখ দেখলে আমার রাগ হয়। জয়ন্ত, তোমার এই বন্ধুটির জন্য আমাকে এ বাড়িতে আসা বন্ধ করতে হবে দেখছি। জয়ন্ত বললে, মানিক, সুন্দরবাবুর পিছনে তুমি এমন করে লেগে থাকো কেন বলো দেখি? মানিক বললে, আহা, ওকে ভারী ভালোবাসি কি না। যাও যাও, তোমার ভালোবাসা পেতে আমি এখানে আসিনি। আমি এসেছি জয়ন্তের সঙ্গে পরামর্শ করতে। কি পরামর্শ সুন্দরবাবু? জয়ন্ত প্রশ্ন করলে। বলছি ভায়া, বলছি। আগে রাগটা খানিক সামলে নি। মানিকের জন্য দেখছি আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। একখানা গদিমোড়া আরাম আসনে বেশ করে জাঁকিয়ে বসে পরিতৃপ্ত উদরের সমস্ত আনন্দ একটিমাত্র শব্দ দ্বারা ব্যক্ত করে সুন্দরবাবু বললেন, বড়ই গোলকধাঁধায় পড়ে গেছি দাদা। জয়ন্ত বললে, কিরকম? একেবারে নতুন রকম মামলা। মামলার সূত্র ডুব মেরেছে সমুদ্রের অগাধ জলের তলায়। ডুবুরি হয়ে সেই সূত্র উদ্ধার করবার ভার পড়েছে এই হতভাগ্যেরই উপরে। মামলাটা কিসের? খুনের। একটা নয়, দুটো নয়, 3-3টে খুন। ঘটনাক্ষেত্র? রতনপুর, 24 পরগনার একটি বড় গ্রাম। আপনি কলকাতা পুলিশে কাজ করেন, এই মামলার ভার আপনার উপর পড়েছে কেন? ও অঞ্চলের পুলিশ এখানকার সাহায্য প্রার্থনা করেছে। তাহলে বোধ হচ্ছে মামলাটার ভিতরে কিঞ্চিৎ বস্তু আছে। বস্তু না ছাই, আমি তো দেখছি ধোঁয়া, খালি ধোঁয়া। ধোঁয়ার তলাতেই থাকে আগুন। মামলাটা বুঝিয়ে বলুন দেখি, একেবারে গোড়া থেকেই শুরু করুন। শোনো তবে, মহেন্দ্রনাথ ঘটক হচ্ছেন রতনপুর গ্রামের একজন বড় গৃহস্থ। এখন তার বয়স হবে 50-এর কাছাকাছি। প্রথম জীবনে কোন রাজ স্টেটে ম্যানেজারের পদে বসে তিনি বেশ কিছু টাকা রোজগার করেন। এখন চাকরি ছেড়ে দিয়ে নিজের গ্রামে এসে বসেছেন। যে টাকা জমিয়েছেন তারই সুদের মহিমায় ইহকালের জন্য তার আর কোনো ভাবনাই নেই। এমনকি নিজের মোটর ছাড়া রাজপথে তিনি এক পদ অগ্রসর হন না। বাড়িতে প্রায় উৎসবাদির সমারোহ হয়। কেবল গ্রামের মাতব্বররা নন, কলকাতা থেকেও তার অনেক হোমরা চোমরা বন্ধু সেই সব উৎসবে যোগ দিতে আসেন। কিছুদিন আগে এই রকম নিমন্ত্রণ পেয়ে কলকাতা থেকে এসেছিলেন মহেন্দ্রবাবুর এক মামাতো ভাই। তার নাম সুরেন্দ্রনাথ। তিনিও খুব ধনী লোক। সেদিনটা ছিল শনিবার। সন্ধ্যার সময় বৈঠকখানায় বসে মহেন্দ্রবাবু, সুরেন্দ্রবাবু আর রতনপুর থানার দারোগা কৈলাসবাবু
আরও কয়েকজন লোকের সঙ্গে গল্পগুজব করছিলেন। কি কথা প্রসঙ্গে মহেন্দ্রবাবু বললেন, আমাদের গ্রামের খুব কাছেই একটি ডাকাতকালীর মন্দির আছে। মন্দিরটি অনেক কালের পুরনো। আগে সেখানে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রে নরবলি দেওয়া হতো। এখন দেবীর ডাকাত ভক্তরা আর নেই। প্রতি শনি আর মঙ্গলবারে নরবলিও আর দেওয়া হয় না। এমনকি মায়ের নিত্য পূজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মন্দিরের অবস্থা অত্যন্ত খারাপ। যে কোনো দিন দেবীর মাথার উপরে হুড়মুড় করে ছাদ ভেঙে পড়তে পারে। কিন্তু ওই ভগ্ন মন্দিরের জীর্ণ দেবতার নাম শুনলে এই অঞ্চলের লোক আজও আতঙ্কে শিউরে ওঠে। তাদের দৃঢ় বিশ্বাস, আজও মানুষের রক্ত খাবার লোভে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রে ওই ডাকাতকালীর পাষাণ মূর্তি জীবন্ত হয়ে ওঠে। তাই ওই 2 দিনের রাত্রে এই অঞ্চলের কোনো লোকই আর ওই মন্দিরের কাজ দিয়েও হাঁটে না। শোনা গেছে বহুকাল আগে কোনো দুঃসাহসী লোক শনি মঙ্গলবারের রাত্রে গুজবের সত্যতা পরীক্ষা করার জন্য মন্দিরের কাছে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। পরদিন সকালে মন্দির চত্বরে পাওয়া যায় তাদের মৃতদেহ। মহেন্দ্রবাবুর কথা শুনে কলকাতা থেকে আগত সুরেনবাবু আর এখানকার থানার দারোগাবাবু একসঙ্গে হো হো করে অট্টহাস্য করে উঠলেন। সুরেনবাবু বললেন, আমি হচ্ছি 1 নম্বরের নাস্তিক। চোখে দেখা যায় না বলে ভগবানকেই মানি না, আর আমাকেই তুমি কিনা এই পাড়া গিয়ে গুজবে বিশ্বাস করতে বলো? দারোগাবাবু বললে, আমি হচ্ছি পুলিশ। মানব দানব যক্ষ রক্ষ ভূত পেতনি তন্ত্রমন্ত্র কিছুই আমরা মানি না। কালী বলে কোনো দেবী সত্য সত্যই আছেন কিনা জানি না, কিন্তু এটা আমি জানি আর মানি যে জড় পাথরের ভিতরে কোনোদিনই জীবন সঞ্চার হয় না। মহেন্দ্রবাবু বললেন, আমি কারুকে কিছু বিশ্বাস করতে বা মানতে বলছি না, কিন্তু আজই তো শনিবারের রাত। গুজবের সত্যতা পরীক্ষা করার মতো বুকের পাঁটা আমার নেই, কিন্তু তোমাদের সাহস থাকে তো তোমরা দুজনে অনায়াসেই একবার মন্দিরটা দেখে আসতে পারো। কিন্তু মনে রেখো, এ বিষয়ে আমার কোনো দায়িত্বই নেই। দারোগাবাবু একটু দমে গিয়ে বললেন, সারাদিন খাটুনির পর এই রাত্রে ছোটাছুটি করবার উৎসাহ আমার নেই। গুজব সত্য কিনা 2 দিন পরেও পরীক্ষা করা যেতে পারে। সুরেনবাবু তখনই উঠে দাঁড়িয়ে বললেন, কাল আমায় কলকাতায় ফিরতেই হবে, অতএব আজকেই আমি মন্দিরটা একবার দেখে আসতে চাই। মহেন্দ্রবাবু বললেন, কিন্তু সুরেন, তোমাকে একলাই যেতে হবে, কারণ আমার এখানকার চাকর বাকররা পর্যন্ত তাদের মনিবের হুকুমে ওই মন্দিরের ত্রিসীমানায় যেতে রাজি হয় না। আমি কাপুরুষ নই, একলা যাবার সাহস আমার আছে, কিন্তু আমায় একটা বন্দুক দিতে পারো? বন্দুক নিয়ে কি করবে? পাথরের মূর্তি যদি জ্যান্ত হয় তাহলে গুলি করে তাকে হত্যা করব। কি বলেন দারোগাবাবু? পাথরের মূর্তিকে হত্যা করতে চাইলে আপনাদের পুলিশের আইন বাধা দেবে না তো? দারোগাবাবু হেসে বললেন, আইনের কেতাবে জীবন্ত শিলামূর্তির কথা কোথাও লেখা নেই। মহেন্দ্রবাবুর কাছ থেকে একটা দোনালা বন্দুক নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে সুরেনবাবু বললেন, আপনারা সকলে এখানেই অপেক্ষা করুন, আমি ঘণ্টাখানেকের মধ্যেই আবার সশরীরে এখানে এসে একেবারে হাজির হয়ে ডিনার খাবো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, সুরেনবাবুর কোনো দেখা নেই। সকলে ভীত বিস্মিত আর চিন্তিত হয়ে সেইখানেই বসে রইলেন। আতঙ্ক এমন সংক্রামক
যে সদল বলে সকলে মিলে সেই রাত্রে মন্দিরের কাছে একবার যাবার ব্যবস্থা পর্যন্ত হলো না। পূর্ব দিকে ভোরের আলো ফুটল, তখনও সুরেনবাবু অনুপস্থিত। তারপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকলের মনে আবার সাহসের সঞ্চার হল। মহেন্দ্রবাবু দলবল নিয়ে একেবারে বাইরে বেরিয়ে পড়লেন। মন্দিরে যাবার জন্যে একটিমাত্র সুপথ বা প্রধান রাস্তা আছে। পিছন দিক দিয়েও নাকি মন্দিরের ভিতরে আসা যায়, কিন্তু ওদিকে পথের মতো পথের কোনো অস্তিত্ব নেই। অনেক কাঁটা ঝোপ, জঙ্গল আর বাঁশঝাড় ভেঙে ওই দিক দিয়ে মন্দিরে আসতে হয়। দিনের বেলাতেও তাই ওদিকে কোনো পথিক দেখা যায় না। সুরেনবাবুর মৃতদেহ পাওয়া গেল মন্দিরে যাবার প্রধান পথের উপরেই। তার দেহে অস্ত্রাঘাতের কোনো চিহ্ন নেই, কেবল তার কণ্ঠদেশের ডান দিকে একটা সুচগ্র সূক্ষ্ম রক্তের দাগ। অর্থাৎ দেহের উপরে আলপিন বা সূঁচ বিধিয়ে দিলে সেই রকম দাগ হতে পারে। কিন্তু লাশের আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও সূঁচের মতো কোনো কিছু পাওয়া যায়নি। পরে ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে সুরেনবাবু মারা পড়েছেন বিষের ফলেই। দারোগা কৈলাসবাবুর উপরই মামলার ভার পড়ল, কিন্তু মামলা হাতে নিয়ে তিনি কিছুই আন্দাজ করতে পারলেন না। কৈলাসবাবু ভীতু লোক ছিলেন না। তাঁর দৃঢ় বিশ্বাস হল শনি মঙ্গলবারে কোনো অলৌকিক কারণে ওই মন্দির যে মানুষের পক্ষে মারাত্মক হয়ে ওঠে, এই অদ্ভুত গুজবের মূলে কিছুমাত্র সত্য নেই। আর এই বিশ্বাস নিয়েই তিনি পরের মঙ্গলবারের রাত্রে একলা লুকিয়ে মন্দিরের দিকে যাত্রা করলেন। হ্যাঁ, সেই হলো তার শেষ যাত্রা। বুধবার সকালে তাঁরও মৃতদেহ পাওয়া যায় মন্দিরের ওই প্রধান পথের উপরই। তাঁরও বাঁ হাতের উপরে তেমনই একটা সূঁচ বেঁধার মতো রক্তাক্ত দাগ, আর তারও দেহে পাওয়া যায় বিষের চিহ্ন। শুধু তাই নয়, ঠিক যে জায়গাটিতে সুরেনবাবুর লাশ পাওয়া যায়, কৈলাসবাবুর মৃতদেহ পড়েছিল ঠিক সেই স্থানটিতে। তার পরের কথা আরো সংক্ষেপে সেরেনি। দ্বিতীয় ঘটনার পরের শনিবারেই আরেকজন পুলিশ কর্মচারীও রাত্রে গোপনে মন্দিরের কাছে তদন্ত করতে গিয়ে ঠিক ওইভাবেই মারা পড়েছে। এবার সূঁচ বেঁধার চিহ্ন ছিল তার বাঁ পায়ের উপরে। তারও মৃত্যুর কারণ বিষ, আর তারও দেহ পাওয়া যায় ঠিক সেই জায়গাটিতে। এইবার মামলার ভার পড়েছে তোমাদের এই অভাগা সুন্দরবাবুর কাঁধের উপরে। কিন্তু ভায়া, আমার অতিশয় সন্দেহ হচ্ছে এই ভার আমি সহ্য করতে পারবো না। এটা কিরকম মামলা? নরহত্যাকারিণী ডাকাতে কালীকে অপরাধিনী রূপে সামনে রেখে আমি যদি মামলার তদন্তে নিযুক্ত হই, তাহলে আমার নাম শুনলেই সারা দেশ অট্টহাস্য করে উঠবে। তারপর কেবল শনি আর মঙ্গলবারেই ওই মন্দিরের কাছে যাওয়াটা বিপজ্জনক কেন? শুনেছি তৃতীয় ঘটনার রাত্রে যে পুলিশ কর্মচারীটি মন্দিরের পথে নিহত হয়, সে নাকি শনি মঙ্গলবার ছাড়া অন্যান্য দিনেও গোপনে ওই মন্দিরের কাছে তদন্ত করতে যেত। কিন্তু অন্যান্য দিনে কোনো দুর্ঘটনাই হয়নি। সে সন্দেহজনক কিছুই দেখেনি, আর ফিরেও এসেছিল নিরাপদে। এই বা কি রহস্য? তোমার কি মনে হয় না জয়ন্ত, এর মধ্যে যেন কেমন একটা ভুতুড়ে গন্ধ আছে? প্রত্যেক হত্যার পিছনেই একটা কোনো উদ্দেশ্য থাকে। এমনকি উদ্দেশ্য না পেলে আইন কোনো হত্যাকারীকেই শাস্তি পর্যন্ত দিতে পারে না। উদ্দেশ্যহীন হত্যাকাণ্ড নিয়ে মস্তিষ্ক চালনা করা হচ্ছে নিতান্তই পণ্ডশ্রম। এই মামলাটাও যেন সেই শ্রেণীর। ধরো মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেনবাবুর কথা। তিনি স্থানীয় লোক নন। এখানকার কোনো লোকেরই তার উপর আক্রোশ থাকবার কথা নয়।
তিনি মাত্র 2 দিনের জন্য এখানে এসেছিলেন। তিনি যে প্রথম ঘটনার রাত্রে হঠাৎই মন্দিরে যেতে চাইবেন এ কথাও বাইরের কেউ জানত না। যারা জানত তারা সকলেই সারা রাত্রি বসেছিল মহেন্দ্রবাবুর বৈঠকখানার ভিতরে। তবু ঘটনাস্থলে গিয়ে কে তাকে হত্যা করলে আর কেনই বা করলে? তাকে হত্যা করে কার কি লাভ? তারপর ধরো 2 জন পুলিশ কর্মচারীর কথা, তাদেরই বা কেন হত্যা করা হলো? তারা তো সন্দেহজনক কোনো সূত্রেরই সন্ধান পায়নি। দ্বিতীয় পুলিশ কর্মচারী শনি মঙ্গল ছাড়া অন্য বারেও যে ঘটনাস্থলে গিয়েছিল এ কথাটাও ভুলো না। এই মামলার ভিতরে যদি কোনো মানুষ খুনির হাত থাকতো তাহলে সে অন্য বারের সুযোগ পেয়েও পুলিশের লোককে ছেড়ে দিলে কেন? পুলিশের কেউ কেউ সন্দেহ করছে কোনো বিষধর জীবের দংশনেই 3 জন লোকের মৃত্যু হয়েছে, কিন্তু এই যুক্তি মনে লাগে না। ওই বিষধর জীব কেবল শনি মঙ্গলবারই ঠিক একটি নির্দিষ্ট স্থানে বসে অপেক্ষা করে, এ কোনো কাজের কথা নয়। আর ওই সূঁচ বেঁধার ব্যাপারটাই বা কি? কে সূঁচ বেঁধায়? লাশের সঙ্গে বা কাছে সূঁচ পাওয়া যায় নাই বা কেন? আর এত অস্ত্র থাকতে সূঁচের মতোই বা অস্ত্র ব্যবহার করা হয় কেন? বড়ই জটিল ব্যাপার ভায়া, বড়ই জটিল ব্যাপার। এই মামলাটা হাতে পেয়ে আমার মনে হচ্ছে সেই মানুষ পিশাচ মামলাটার কথা। সন্দেহ হচ্ছে তার মতো এই মামলাটার সঙ্গেও নিশ্চয়ই কোনো ভৌতিক যোগাযোগ আছে। সেই ভয়াবহ অপরাধী নবাব আর তার অনুসারী জীবন্ত মৃতদেহর কথা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। আগে আমি ভূত প্রেত কিছুই বিশ্বাস করতুম না, কিন্তু সেই মানুষ পিশাচদের পাল্লায় পড়ে আমি সেই বিশ্বাস হারিয়ে ফেলেছি। আর তারপর থেকে বুঝেছি পৃথিবীতে অপার্থিব অলৌকিক ঘটনা ঘটাও অসম্ভব নয়। জয়ন্ত, মানিক, এখন তোমাদের মত কি তাই বলো। কাহিনী শেষ করে সুন্দরবাবু জিজ্ঞাসু চোখে জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইলেন, কিন্তু জয়ন্ত কোনো কথাই বলল না। গম্ভীর ও স্তব্ধ হয়ে স্থিরভাবে বসে রইল। মানিক বললে, তাই তো সুন্দরবাবু, আপনার জন্য আমি ভারী দুঃখিত হচ্ছি। সুন্দরবাবু মানিকের দুঃখকে আমল দিতে রাজি হলেন না। বললেন, তোমার দুঃখ নিয়ে তুমিই থাকো বাপু, আমাকে আর জ্বালাতে এসো না। নাছোড়বান্দা মানিক বললে, যত সব পচা মামলার ভার পড়ে আপনার ওপরেই। কেন, পুলিশে কি আর যোগ্য লোক নেই? সুন্দরবাবু কিঞ্চিত বিচলিত হয়ে বললেন, তা যা বলেছ, আমি যেন ছাই ফেলতে ভাঙা কুলো। মানিক একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললে, বেচারা সুন্দরবাবু, মাথা জোড়া টাক, একটু বেশি রোদ লাগলেই ফটাং করে ফেটে যাওয়ার সম্ভাবনা। বামন হাতির মতো নাদুস নুদুস দেহ, 2 পা দৌড়তে গেলেই হাঁপড়ের মতো হাঁপাতে থাকে। বড় জাতের ধামার মতো ভুঁড়ি, তার খোরাক জোগাতে জোগাতেই সারাদিন ব্যতিব্যস্ত হয়ে থাকতে হয়। আর তার উপরেই কিনা যত অত্যাচার। মহা ক্রোধে সুন্দরবাবুর মুখ লাল হয়ে উঠল। তখনই আসন ত্যাগ করে তিনি বললেন, জয়ন্ত, তোমার সঙ্গে পরামর্শ করতে এসে আমি ভুল করেছি। যেখানে মানিক আছে সেখানে আর আমি নেই। সুন্দরবাবু দরজার দিকে অগ্রসর হলেন। জয়ন্ত বললে, দাঁড়ান সুন্দরবাবু। দাঁড়াবো? কেন দাঁড়াবো? আরো বেশি অপমানিত হব বলে? না না না, আর কেউ আপনাকে অপমান করবে না। আসন গ্রহণ করুন। এখন বলুন দেখি, আপনি খালি আমার পরামর্শ চান না আমার সাহায্য চান? তুমি যদি আমাকে সাহায্য করতে রাজি হও তাহলে তো আমার অনেক পরিশ্রমই হালকা হয়ে যায়। হ্যাঁ, আমি রাজি। কবে রতনপুর যাচ্ছেন? কাল। বেশ, কালই আমরা আপনার সঙ্গী হব।
কিন্তু মানিককে না গেলেই নয়। মানিক যে আমার ডান হাত। রতনপুর গ্রামটা যে অত্যন্ত পুরনো দেখলেই তা বুঝতে অসুবিধে হয় না। গ্রাম না বলে তাকে মফস্বল বলাই উচিত। তার পথে পথে ছোট ও মাঝারি পাকা বাড়ির সংখ্যা তো কম নয় বটেই, এমনকি প্রাসাদের মতন কয়েকখানা বাড়িও চোখে পড়ে। কিন্তু একখানা ছাড়া বাকি সব প্রাসাদই মনে করিয়ে দেয় মান্ধাতার আমলের কথা। যে প্রাসাদটা পুরনো নয় সেখানার অধিকারী হচ্ছেন মহেন্দ্রবাবু। তাঁর বৈঠকখানার মধ্যেই হয়েছে আমাদের এই কাহিনীর সূত্রপাত। রতনপুরকে একটা ছোটখাটো শহর বলা চললেও তার অবস্থানটা কিন্তু বেশ অসাধারণ। চারিধারে বিরাজ করছে বড় বড় মাঠ এবং পশ্চিম দিকের মাঠের মাঝখানে একটা রীতিমতো ঘন বন। সেই বনের ভিতরেই খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে ডাকাতে কালীর মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। গ্রাম থেকে মন্দিরে যেতে গেলে পথের মাঝে পাওয়া যায় ছোট্ট একটি নদী। একটা কাঠের সাঁকোর সাহায্যে সকলে নদীর উপর দিয়ে আনাগোনা করে। রতনপুরের কাছ থেকে রেল লাইন আছে বেশ খানিকটা দূরে এবং সেই জন্যেই তাকে অনায়াসেই বলা চলে একটা বিচ্ছিন্ন গ্রাম বা শহর। সুন্দরবাবুর সঙ্গে জয়ন্ত ও মানিক ট্রেন থেকে নেমে পড়ে দেখলে তাদের নিয়ে যাওয়ার জন্যে স্টেশনের বাইরে অপেক্ষা করছে একটা মোটর গাড়ি। এই গাড়িখানির মালিক মহেন্দ্রবাবু নিজেই এগিয়ে এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। নমস্কার ও প্রতিনমস্কারের পালা শেষ হবার পর সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, মহেন্দ্রবাবু, আপনি কি করে জানলেন যে আজ আমরা এখানে আসব? মহেন্দ্রবাবু বললেন, গ্রামে যে কাণ্ডটা হয়ে গেল তারপর সব খবর না রাখলে যে চলে না। থানায় গিয়ে জানতে পারলুম আজ এখানে আপনাদের আগমনের কথা, তাই আমি আপনাকে গ্রামে পৌঁছে দেওয়ার ভার গ্রহণ করেছি। সুন্দরবাবু খুশি হয়ে বললেন, বেশ করেছেন, খুব বন্ধুর কাজ করেছেন। স্টেশন থেকে গ্রাম নাকি 5-6 মাইলের কম নয়। শুনেছি এখানে পালকি, গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো রকম যান পাওয়া যায় না। ঘোড়ার গাড়িতে গেলেও কম সময় লাগতো না। আপনার মোটর আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেবে। এই প্রাথমিক কথাবার্তার সময় জয়ন্তের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল মহেন্দ্রবাবুর উপরে। নতুন কোনো লোক দেখলেই জয়ন্তের সূক্ষ্ম দৃষ্টি তার মনের অন্দরমহল পর্যন্ত লক্ষ্য করবার চেষ্টা করত। এটি হচ্ছে তার চিরকালের স্বভাব। মহেন্দ্রবাবু লোকটি হচ্ছেন না লম্বা না বেটে, না রোগা না মোটা। তাঁর গায়ের রং ধবধবে ফর্সা, সাজ পোশাকে রীতিমতো শৌখিনতার চিহ্ন। চোখে সোনার চশমা, গোঁফদাড়ি কামানো, হাতেও একগাছা সোনায় বাঁধানো বেশ মোটা পাকা বাঁশের লাঠি। তাঁর শৌখিন সাজ পোশাকের সঙ্গে ওই পাকা বাঁশের লাঠিগাছা মানাচ্ছিল না একেবারেই। জয়ন্ত লক্ষ্য করল মহেন্দ্রবাবুর চেহারার 3টে বিশেষত্ব প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে। তার অতি অমায়িক ভাব, তার 2টি সরল চোখ আর তার শিশুর মতন মিষ্টি হাসি। জয়ন্ত ও মানিকের দিকে দৃষ্টিপাত করে মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, ওই দুটি ভদ্রলোকও কি আপনার সঙ্গেই এসেছেন? সুন্দরবাবু বললেন, আগে হ্যাঁ, ওরা আমার বন্ধু আর দস্তুর মতো নামজাদা লোক। নাম শুনলে অন্তত ওদের একজনকেও আপনি হয়তো চিনতে পারবেন। মহেন্দ্রবাবু কৌতূহলী কণ্ঠে বললেন, বটে বটে, তা ওদের নাম জানতে চাইলে ওরা কোনো অপরাধ নেবেন না তো?
বিলক্ষণ! অপরাধ আবার কিসে? আমি হচ্ছি পাড়াগে লোক, হালের শহুরে ফ্যাশনের কথা কিছুই তো জানি না। কারোর কারোর মুখে শুনেছি গায়ে পড়ে নাম জানতে চাইলে আজকালকার শহরের বাবুরা নাকি মুখ ভার করেন। সুন্দরবাবু হো হো করে হেসে বললেন, আরে না না মশাই, ওরা মোটেই সে জাতীয় মনুষ্য নয়। ওদের দেখতে ছোকরা বটে, কিন্তু ওরা আপনার আমার মতোই সেকেলে। আপনি কি শখের গোয়েন্দা আর তার স্যাঙাত মানিকের নাম শোনেননি? মহেন্দ্রবাবু দুই চোখ বিস্ফারিত করে বললেন, বলেন কি? তা আবার শুনিনি। আপনি কি বলতে চান ওরাই জয়ন্তবাবু আর মানিকবাবু? হ্যাঁ মশাই, হ্যাঁ, ওরা এই নামেই পরিচিত বটে। তাড়াতাড়ি জয়ন্তকে নমস্কার করে মহেন্দ্রবাবু বললেন, কাগজে আপনার ছবি অনেকবার দেখেছি। আপনার নাম জানে না বাংলাদেশে এমন কে আছে? দেশ বিদেশে আপনার নামে জয় পতাকা ওড়ে। আর মানিকবাবু, আপনার নামও। মানিক বাধা দিয়ে বললে, স্তব্ধ হন মহেন্দ্রবাবু, স্তব্ধ হন। অত্যুক্তি করে আপনি যদি আমাকেও আকাশে তোলেন তাহলে জানবেন যে জয়ন্তচন্দ্রের পাশে আমি হচ্ছে একটি ক্ষুদ্র মানিক, তারকা মাত্র। মহেন্দ্রবাবু বললেন, আপনি দেখছি সুন্দর ভাষায় বিনয় প্রকাশ করতে পারেন, কিন্তু ও সব কিন্তু টিন্তুর কথা ছেড়ে দিন মহেন্দ্রবাবু, বাজে কথার দরকার নেই, কাজের কথায় আসুন। মহেন্দ্রবাবু কাঁচুমাচু মুখে বললেন, কি কাজের কথা বলবো বলুন তো মানিকবাবু? আমি তো নিজেই কিছু জানি না। ব্যাপার দেখে স্তম্ভিত হয়ে আছি। আমার নিজের বলবার কথা কিছুই নেই। জয়ন্ত বললে, আসুন আমরা গাড়িতে গিয়ে উঠে বসি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, গাড়িতে যেতে যেতেই বাকি কথা হবে। সকলে গাড়িতে উঠে বসলে চালক গাড়ি চালিয়ে দিল। জয়ন্ত চালকের দিকে দৃষ্টিপাত করে বললে, মহেন্দ্রবাবু, আপনার ড্রাইভারটি দেখছি এদেশের লোক নয়। মহেন্দ্রবাবু বললেন, বাবা, এর মধ্যে আপনি সেটাও লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমার ড্রাইভারটির স্বদেশ হচ্ছে বর্ণীয়। ও চমৎকার গাড়ি চালায় আর আমার অত্যন্ত বিশ্বাসী। আমার জন্যেও হাসি মুখে প্রাণও দিতে পারে। তখন বেগে ছুটতে আরম্ভ করেছে মোটর গাড়ি। কোথাও ধুধু মাঠ, কোথাও তারই মাঝে মাঝে শ্যামল ও নিবিড় তরুকুঞ্জ, কোথাও নদী, কোথাও বা খালবিলের শীর্ণ ও সমুজ্জ্বল জলরেখা। কোলাহল করতে করতে ছুটে চলেছে মোটর গাড়ি। জয়ন্ত বললে, মহেন্দ্রবাবু, যদি আমি দু একটি প্রশ্ন করি আপনি উত্তর দিতে আপত্তি করবেন না তো? মহেন্দ্রবাবু বললেন, আপত্তি? কেন আপত্তি করব? আমার তো আপত্তি করার কোনো কারণ নেই। জয়ন্ত ধীরে ধীরে বললে, শুনলুম প্রথমে যিনি মারা গেছেন সেই সুরেনবাবু সম্পর্কে আপনার ভাই হন। সুরেন আমার মেজ মামার ছেলে। সুরেনবাবু কি করতেন? সুরেন কিছুই করতো না, কারণ তার টাকার অভাব ছিল না। তাহলে বলতে হবে সুরেনবাবু একজন ধনী লোক। হ্যাঁ, নিশ্চয়ই। সুরেনের মাসিক আয় ছিল 8,000 টাকা। সুরেনবাবুর বাড়িতে কে আছে? কেউ নেই। সুরেন ছিল একেবারে একলা। তাঁর আত্মীয় স্বজন কে আছেন? আত্মীয়ই বলুন আর স্বজনই বলুন, আমি হচ্ছি সুরেনের একমাত্র লোক। আমি ছাড়া এ দুনিয়ায় সুরেনের আর কোনো আত্মীয়ই নেই। জয়ন্ত খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর বললে, মহেন্দ্রবাবু, ওই কালী মন্দিরের ব্যাপারটা কি বলুন দেখি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মহেন্দ্রবাবু বললেন, আমারও অবস্থা তাই জানবেন। শুনেছিলুম একটা প্রবাদ, বন্ধুদের কাছে সেই গল্পই করেছিলুম, কিন্তু সেই গল্প থেকেই যেমন ভীষণ ট্র্যাজেডির সৃষ্টি হবে সেটা তো মশাই আমি কল্পনাও করতে পারিনি।
সুন্দরবাবু বললেন, তা আপনি কি ওই ভুতুরে গল্পে বিশ্বাস করেন? আগে হয়তো ঠিক বিশ্বাস করতুম না, কিন্তু এখন আর বিশ্বাস না করে কি করি বলুন তো। পৃথিবীর খাতা থেকে এইভাবে তিনটে মানুষের নাম কাটা গেল, এরপর কি আর অবিশ্বাস করা চলে সুন্দরবাবু? কিন্তু আদালত তো আর ভূতের গল্প মানবে না। এখানকার লোকেরাও এই কাহিনীকে ভৌতিক কাহিনী বলে মনে করে না। তারা বলে এসব হচ্ছে দেবতার মাহাত্ম্য। আরে মশাই, আমাদের মা কালীরও যে ভূত পেতনি নিয়ে বেড়ানো অভ্যেস। যদি এই ঘটনাগুলো সত্যি হয় তাহলে তো আমরা নাচার। দুনিয়ায় এমন কোনো পুলিশ নেই ভূত কি পেতনিকে যে গ্রেপ্তার করতে পারে। মহেন্দ্রবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, তাহলে মামলাটা আপনারা হাতে নেবেন না বলছেন? আরে কি যে বলেন, সরকারের হুকুম। আগে তো তদন্ত শুরু হোক, তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তবে কি জানেন, দেবদেবী নিয়ে কাণ্ড, এর ভেতরে মাথা গলাতেও বিশেষ ভরসা পাচ্ছি না। গাড়ি রতনপুরের সীমানায় এসে পড়ল। দূর থেকে দেখা গেল মস্ত বড় একখানা লাল রঙের বাড়ি প্রায় 4 বিঘে জমি দখল করে দাঁড়িয়ে আছে। তার চারধার বেড়ে রেলিং ঘেরা ফল ও ফুল গাছের বাগান। ফটকের সামনে বন্দুক হাতে পাহারা দিচ্ছে পোশাক পরা দারোয়ান। মহেন্দ্রবাবু বললেন, এই হচ্ছে আমার বাড়ি, একবার ওখানে নামবেন নাকি? জয়ন্ত বললে, আমি প্রথমে দেখতে চাই ডাকাতে কালীর মন্দির। সেখানে গিয়ে সব দেখতে শুনতে হয়তো অনেক বেলা হয়ে যাবে। তার আগে দাসের এই গোলামখানায় পদার্পণ করে কিঞ্চিত জলযোগ আর চা পান করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? সুন্দরবাবু নিজের ভুঁড়ির উপরে ডান হাতখানি রেখে বললেন, জয়ন্ত, ভদ্রলোক নিতান্ত মন্দ প্রস্তাব করেননি। মানিক বললে, আমিও এই প্রস্তাবে সায় দিচ্ছি। জয়ন্ত বললে, বেশ, তবে তাই হোক। মহেন্দ্রবাবুর নির্দেশে গাড়ি ফটকের ভিতরে ঢুকল। জয়ন্ত এদিক ওদিকে চোখ বুলিয়ে নিয়ে বললে, বাগানের গাছগুলো দেখছি অনেক কালের পুরনো। মহেন্দ্রবাবু বললেন, আগে হ্যাঁ, প্রায় 150 বছর আগে আমার পূর্বপুরুষরা করেছিলেন এই বাগানের পত্তন। শুনেছি এখানকার কোনো কোনো গাছ প্রায় 2 শতাব্দীর হিসাব দাখিল করতে পারে। এ বাড়িখানেও আমার পৈতৃক। এত বড় বাড়ি তোলবার পয়সা আমার নেই। আমি কেবল ভাড় নিয়েছি, মাঝে মাঝে মেরামত করবার। তাতেই আমার হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে। একটা বড় গাড়ি বারান্দার তলায় এসে মোটর থামল। মহেন্দ্রবাবুর সঙ্গে সকলে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে গিয়ে ঢুকল। মহেন্দ্রবাবু একটা হল ঘরে গিয়ে ঢুকে বললেন, আমার এই বৈঠকখানায় দয়া করে অল্পক্ষণ বিশ্রাম করুন। ইতিমধ্যে আমি আপনাদের চায়ের ব্যবস্থাটা করে আসি। সুন্দরবাবু একটা সুদীর্ঘ আহ শব্দ উচ্চারণ করে একখানা সোফার উপরে বসে পড়ে বললেন, দেখবেন মহেন্দ্রবাবু, ব্যবস্থায় যেন বেশি বাড়াবাড়িটা না থাকে। না মশাই, আমরা হচ্ছি গেঁয়ো লোক, বাড়াবাড়ি করার শক্তি আমাদের নেই। একটু চা আর একটু মিষ্টি, তাছাড়া আর কিছুই নয়। বলতে বলতে মহেন্দ্রবাবু ঘরের বাইরে বেরিয়ে গেলেন। মানিক হাসতে হাসতে বললে, সুন্দরবাবু, ওই যে বাড়াবাড়ির কথা বললেন না, ওইটা কি আপনার আন্তরিক কথা? মানে? আয়োজনের বাড়াবাড়ি কি সত্যিই আপনি ভালোবাসেন না?
মহেন্দ্রবাবু যদি একখানার বদলে দুখানা থালা ভরে মিষ্টান্ন এগিয়ে দেন, তাহলে কি আপনি সভয়ে পশ্চাৎপদ হবেন বলছেন? সুন্দরবাবু খাপ্পা হয়ে বললেন, মানিক, তুমি কি মনে করো আমি একটা মস্ত বড় উদর পিশাচ? মানিক জিভ কেটে বললে, আরে ছ্যা, আপনাকে তো আমরা কেবল উদর সেবক বলেই জানি। উদর সেবক? আগে হ্যাঁ, কেন, ওটা খারাপ নাম নাকি? বলেই সুন্দরবাবু অন্যদিকে মুখ ঘুরিয়ে গুম হয়ে রইলেন। জয়ন্ত এসব কথাবার্তা কিছুই শুনছিল না। তার দৃষ্টি ঘুরছিল ঘরের এদিকে ওদিকে। ঘরখানা আধুনিক আদর্শে বেশ ভালো করেই সাজানো। সোফা, কোচ, টেবিল চেয়ার, পাথরের মূর্তি, তৈলচিত্র, কিছুরই অভাব নেই। মহেন্দ্রবাবু আবার ফিরে এলেন। তার পিছনে পিছনে এখন 2 জন চাকর। তাদের হাতে দুখানা বড় বড় ট্রের উপরে খানাপিনার একেবারে এলাহি ব্যবস্থা। সুন্দরবাবু বললেন, বাপ রে, এ যে দেখছি রীতিমতো যজ্ঞের ব্যাপার। বিনা নোটিসে এক কথায় আপনি এত বড় আয়োজনটা কেমন করে করলেন? মহেন্দ্রবাবু বিনীত কণ্ঠে বললেন, 2-4 জন অতিথি অভ্যাগত অধীনের বাড়িতে যখন তখন আসা যাওয়া করে থাকেন, তাই আমাকে কিঞ্চিত প্রস্তুত হয়েই থাকতে হয়। পল্লী গ্রাম কিনা, শহরের মতো বাজারে লোক পাঠালেই তো আর খাবার নিয়ে আসা যায় না। তাই তো, করেছেন কি? বলতে বলতে সুন্দরবাবু বিপুল বিক্রমে একখানা মস্ত ডালপুরিকে আক্রমণ করলেন। জয়ন্ত বললে, মহেন্দ্রবাবু, ঘরের ওই কোণে ওই যে একটি বর্ম দাঁড় করানো রয়েছে, ওটা আপনি কোত্থেকে কিনেছেন? ওটি আমি কিনিনি, ওটি এক সাহেবের কাছ থেকে উপহার পেয়েছি। ওটা হচ্ছে সেকেলে বিলিতি বর্ম। আগ্নেয়াস্ত্র সৃষ্টি হওয়ার আগে ইংরেজ যোদ্ধারা ওই রকম বর্মে আপাদমস্তক ঢেকে যুদ্ধযাত্রা করতেন। সুন্দরবাবু এক গ্রাসে একটা বড় রসগোল্লা কোঁত করে গিলে ফেলে বললেন, বাপরে বাপ, অত বড় ভারী লোহার বর্ম, ওর ভিতর ঢুকলে যুদ্ধযাত্রা কি? আমি তো একটিমাত্র পদও অগ্রসর হতে পারতুম না। মানিক বললে, ওর ভিতরে আপনি ঢুকবেন? অসম্ভব। কেন অসম্ভব কেন? নরহস্তির জন্য বর্ম তৈরি হয়নি। সুন্দরবাবু একবার কটমট করে মানিকের দিকে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। জয়ন্ত বললে, ওই বর্মের মধ্যে হয়তো আমার দেহের ঠাঁই হতে পারে, আর হয়তো বর্ম পরে চলাফেরা করতেও আমার বিশেষ কোনো অসুবিধা হবে না। কি বলবে মানিক? মানিক বললে, হ্যাঁ জয়ন্ত, ও বর্ম তোমারই উপযোগী। জয়ন্ত বললে, ওই চিত্তাকর্ষক বর্মটিকে ভালো করে নেড়েচেড়ে পরীক্ষা করবার আগ্রহ হচ্ছে, কিন্তু আজ আর সময় নেই। সে চেষ্টা আরেক দিন করা যাবে। কি বলেন মহেন্দ্রবাবু? তাতে আপনার আপত্তি নেই তো? আপত্তি? না, আপত্তি কিসের? ওদিকে জয়ন্ত ও মানিকের অর্ধেক খাওয়া শেষ হবার আগেই সুন্দরবাবুর খাবারের থালা ও চায়ের পেয়ালা একেবারেই খালি হয়ে গেল। মহেন্দ্রবাবু বললেন, ও কি, সুন্দরবাবুর থালায় যে কিছুই নেই, আর একটু কিছু আনতে বলে দিই? সুন্দরবাবু বাঁকা চোখে মানিকের দিকে দৃষ্টিপাত করে দেখলেন সে মুখ টিপে টিপে দুষ্টুমির হাসি হাসছে। একটা নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে তিনি বললেন, থাক মহেন্দ্রবাবু, সকালেই পেট ভারী করে খাওয়া ভালো নয়, তবে আর এক পেয়ালা চা খেতে আমার আপত্তি নেই। মানিক চুপি চুপি বললে, সুন্দরবাবু, আপনার অদ্ভুত সংযম দেখে কিন্তু আমি বিস্মিত হচ্ছি। স্টুপিড। জলযোগ সেরে সকলে আবার গাড়িতে গিয়ে উঠলেন। গাড়ি এবার ছুটল সোজা কালী মন্দিরের দিকে। মোটরে করে মহেন্দ্রবাবুর বাড়ি থেকে কালী মন্দিরে গিয়ে পৌঁছতে 8-10 মিনিটের বেশি লাগলো না।
মন্দিরটা সত্যিই পুরনো। তার উপর দিকটা ফেটে চৌচির হয়ে গেছে। ফাটা জায়গাগুলো থেকে বাইরে মাথাচাড়া দিয়ে উঠেছে অশ্বত্থ এবং বটগাছ। একটা অশ্বত্থ গাছ রীতিমতো বড়। মন্দিরের উপরের অনেক অংশ তার শাখা প্রশাখার মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। পুরনো মন্দিরটা অত বড় একটা গাছের ভার কি করে যে এখনো সহ্য করে আছে সেটা ভাবতে অবাক লাগে। যে পথটা মন্দিরের চাতালে গিয়ে পড়েছে তার দুই দিকেই রয়েছে এক টানা জঙ্গল। মন্দিরের পিছনেও জঙ্গল। সেখানকার ঝোপঝাড় আরও বেশি নিবিড়। মন্দিরের চাতালের উপরেও আগাছার ভিড়। বিজনতায় ও মানুষের যত্নহীনতায় এখানে কোনো দিকেই কোনো শৃঙ্খলা নেই বটে, কিন্তু বাইরে থেকে দেখলে এই নিরিবিলি জায়গাটিকে বেশ শান্তিপূর্ণ বলেই মনে হয়। দিকে দিকে ছায়াচিত্রের পাশে পাশে রোদ দিয়েছে সোনার আভাস ছড়িয়ে। গাঢ় সবুজের ভেতরে লুকিয়ে থেকে থেকে ডাকছে পায়রা, ডাকছে কোকিল, ডাকছে দোয়েল শ্যামা। কোথা থেকে বাতাসে ভেসে আসছে অজানা কোনো বনফুলের গন্ধ। মানিক বললে, বাহ, জায়গাটি আমার বেশ লাগছে। মহেন্দ্রবাবু বললেন, এখানকার বাসিন্দা হলে আপনি বোধহয় ও কথা বলতে পারতেন না। কেন? দেখছেন না, এত কাছেই লোকালয়, তবু এখানে অরণ্য কত নিবিড় হয়ে উঠেছে। লোকালয়ের কাছে এত নির্জনতা আর নিস্তব্ধতা আপনারা আগে কোথাও দেখেছেন কি? এ ভয়াবহ ঠাই। কোনো অতি বড় ভক্ত ভরসা করে এখানে দেবীকে পূজা দিতে আসে না। মানুষের সঙ্গ হারিয়ে এ জায়গাটা যেন এখন অভিশপ্ত হয়ে আছে। দুদিকের জঙ্গলের দিকেই ঘন ঘন মুখ ফিরিয়ে সুন্দরবাবু অগ্রসর হচ্ছিলেন অত্যন্ত সাবধানে। মানিক হেসে বললে, সুন্দরবাবু, আজ তো শনি নয়, মঙ্গলও নয়, আপনার অত সাবধান না হলেও চলবে। সুন্দরবাবু বললেন, কি জানি বাবা, বলা তো যায় না। জয়ন্ত বললে, মহেন্দ্রবাবু, যারা মারা পড়েছে তাদের তিনজনের লাশ কোনখানে পাওয়া গিয়েছে? সামনের একদিকে নির্দেশ করে মহেন্দ্রবাবু বললেন, এই ঠিক এইখানে। জয়ন্ত সেইখানে গিয়ে দাঁড়িয়ে বাম পাশের বনের দিকে তাকিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। বন সেখানে বেশ ঘন। ঝোপের পর দাঁড়িয়ে আছে ঝোপ, তাদের ঠেলে নজর চলে না। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, আর জঙ্গলটার দিকে তুমি অমন করে তাকিয়ে আছে কেন জয়ন্ত? জয়ন্ত কোনো জবাব না দিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। সুন্দরবাবু বললেন, তোমার সঙ্গে আমরাও যাব নাকি? না বলে জয়ন্ত ঝোপ ঠেলে বনের ভিতরে প্রবেশ করলে। 5, 7, 10 মিনিট কেটে গেল। তখনও জয়ন্তের দেখা নেই। সুন্দরবাবু বললেন, জয়ন্তের এরকম সব খামখেয়ালি আমার কাছে যেন কেমন কেমন লাগে। এত জায়গা থাকতে ওখানে ঢুকেও কি করছে? কি আছে ওখানে? মহেন্দ্রবাবু বললেন, ওখানে আছে কেবল বড় বড় বুড়ো গাছ, দলে দলে কাঁটা ঝোপ, আর দিনেও সন্ধ্যার মতোই অন্ধকার। বলা বাহুল্য ওখানে কেউড়ে প্রকৃতির সাপও আছে। এমন সময় দেখা গেল জয়ন্ত আবার বনের ভিতর থেকে বেরিয়ে আসছে। সুন্দরবাবু বললেন, কি হে, কেমন খাওয়া খেয়ে এলে? জয়ন্ত সে কথা যেন শুনতেই পেলে না। এগিয়ে এসে মহেন্দ্রবাবুকে সে প্রশ্ন করলে,
একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞাসা করুন। এখানে শেষ দুর্ঘটনা হয় গত মঙ্গলবারে, কেমন? আগে হ্যাঁ। দুর্ঘটনা কত রাত্রে ঘটেছিল সে কথা বোধহয় আপনি বলতে পারবেন না। আগে না, তবে লাশ পরীক্ষা করে ডাক্তাররা মত দিয়েছিল লোকটি মারা পড়েছে ওই রাত 12টার খানিক পরে। সেদিন কি এখানে বৃষ্টি পড়েছিল? মহেন্দ্রবাবু একটু বিস্মিতভাবে বললেন, এ কথা আপনি জানলেন কেমন করে? বনের ভিতরে এখনো অনেক জায়গায় ভিজে কাদা রয়েছে। ওখানে তো রোদ ঢুকতে পায় না, কাজেই জল কাদাও সহজে শুকোয় না। হ্যাঁ জয়ন্তবাবু, সেদিন রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত খুব জোরে ঝড় জল হয়ে গিয়েছিল। পুলিশের লোকরা এখানে তদন্তে এসে ওই বনের ভিতরে গিয়েছিল বোধহয়। তা হয়েছিল বই কি, কিন্তু তারা কিছুই আবিষ্কার করতে পারেনি। পুলিশের সঙ্গে সঙ্গে খালি পায়ে কোনো লোক কি ওই বনের ভিতরে ঢুকেছিল? মহেন্দ্রবাবুর মুখে আবার ফুটে উঠল বিস্ময়ের ভাব। খানিকক্ষণ ভেবে তিনি বললেন, তদন্তের সময় আমিও পুলিশের সঙ্গে ছিলুম, কিন্তু আমাদের কারুরই তো পা খালি ছিল না। জুতো না পরে ওই জঙ্গলে প্রবেশ করাও নিরাপদ নয়। স্থানীয় লোকরাও কি খালি পায়ে জঙ্গলের মধ্যে যায় না? কেউ না। বলেছি তো, এ জায়গাটাকে সকলে অভিশপ্ত বলে মনে করে। একে গ্রাম্য লোকেদের মধ্যে কুসংস্কারের অন্ত নেই। তার উপর গত মঙ্গলবারের আগেই এখানে উপরে দুটো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। তারপরে ওই জঙ্গলে স্থানীয় লোকেরা আসতে সাহস করবে? অসম্ভব মশাই, অসম্ভব। জয়ন্ত তার রূপোর শামুকের নস্যির কৌটো বের করে নস্যি নিতে লাগল। মানিক বুঝলে এইটা সুলক্ষণ। জয়ন্ত খুব খুশি হলেই নস্যি না নিয়ে পারে না। কিন্তু হঠাৎ তার এত খুশি হবার কারণ কি? সুন্দরবাবু টুপি খুলে মাথার ঘরমাক্ত টাকের উপরে রুমাল চালাতে চালাতে বললেন, জয়ন্ত ভায়া, তোমার প্রশ্নগুলো কেমন যেন খাপ ছাড়া বলে মনে হচ্ছে না? জয়ন্ত হেসে বললে, আপনার তা মনে হতে পারে, কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে আমি কি দেখেছি জানেন? হয় সাপ, নয় শেয়াল, নয় বন বিড়াল। মহেন্দ্রবাবু বললেন, এখানে মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যায়। বাহ, তাহলে তো সোনায় সোহাগা। জয়ন্ত বললে, ওসব কিছুই নয়। জঙ্গলের ভিতরে আমি দেখেছি কেবল পায়ের দাগ। গত মঙ্গলবার রাত্রে বৃষ্টি হওয়ার পর খালি পায়ে কোনো লোক ওই জঙ্গলের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছিল যেখান থেকে ঝোপঝাপের ফাঁক দিয়ে পথের এইখানটা বেশ স্পষ্ট দেখা যায়। কেবল একটা পায়ের দাগ নয়, একই লোকের অনেকগুলো পায়ের দাগ। কোনো কোনো দাগের গভীরতা দেখে আন্দাজ করতে পেরেছি লোকটা ওইখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিল। যেখানে সে দাঁড়িয়েছিল সেখানকার কাদা এখন অনেকটা শুকিয়ে এসেছে, তাই পায়ের দাগগুলো পরীক্ষা করতে আমার কিছুই কষ্ট হয়নি। খালি পায়ের দাগ নয়, আর একটা চিহ্নও আমি লক্ষ্য করেছি। কি? লোকটার হাতে ছিল একটা অদ্ভুত রকমের লাঠি। অদ্ভুত রকম? হ্যাঁ, কোন একটা ফাঁপা দণ্ড বা নলের মতন জিনিসের একটা মুখ আপনি যদি ভিজে মাটির উপরে রেখে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে কিরকম চিহ্ন পড়বে বলুন দেখি? ফাঁপা দণ্ড ভিজে মাটির উপরে চেপে ধরলে খানিকটা মাটি গোলাকার হয়ে একেবারে বড়ির মতন উপর দিকে উঠে পড়বে। ঠিক বলেছেন। ওই রকম একটা ফাঁপা লাঠির একাধিক দাগ আমি মাটির উপরে লক্ষ্য করেছি। সুন্দরবাবু ভাবতে ভাবতে বললেন, ফাঁপা লাঠি? সে আবার কি? এক তো জানি গুপ্তি। ছোট তরোয়াল রাখবার জন্যে গুপ্তির ভিতরটা হয় ফাঁপা। না, এ গুপ্তির দাগ নয়। গুপ্তির ভিতরটা ফাঁপা হলেও তার দুদিকের মুখই থাকে বন্ধ। তবে তুমি কিসের দাগ দেখছো?
সেইটাই এখনো ধরতে পারছি না। কিন্তু ওই লোকটা কে? দিনের বেলাতেই যেখানে মানুষের চলাচল নেই, দুর্যোগের রাত্রে, বিশেষ করে দুর্যোগময় মঙ্গলবারের রাত্রে, ঝড় বৃষ্টির পরেও কোনো দুঃসাহসিক লোক কী উদ্দেশ্য সাধনের জন্য ওই নগ্ন পদে অদ্ভুত একগাছা লাঠি বা অন্য কিছু নিয়ে ওই জঙ্গলের ভিতরে এসে অপেক্ষা করেছিল? ওই লোকটাকে যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলেই বোধহয় সব রহস্য পরিষ্কার হয়ে যেতে পারে। সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, সাব্বাস ভায়া, সাব্বাস! গাছে না উঠতেই এক কাঁদি। ঘটনাস্থলে পদার্পণ করতে না করতেই তুমি যে একটা মস্ত বড় সূত্র আবিষ্কার করে ফেললে। মহেন্দ্রবাবু বললেন, এটা যে কিরকম সূত্র আমি বুঝতে পারছি না। গেল মঙ্গলবারের রাত্রে অমন দুর্যোগের পরেও কোনো মানুষ যে ওই ভয়ঙ্কর জঙ্গলে বেড়াতে আসতে পারে, এ কথা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না। কেবল ডাকাতে কালে সর্বনাশা ক্ষুধা নয়, সত্যি সত্যি ওই বনের ভেতর দিয়ে আনাগোনা করে শত শত বিষধর সর্প আর বন্য বরাহের দল। মাঝে মাঝে ব্যাঘ্র এসেও তার অস্তিত্ব জানান দিতে ভোলে না। ওই বনে অমন সময় যে মানুষ আসবে, সে দুঃসাহসী নয়, সে হচ্ছে বদ্ধ পাগল। এমন পাগল এ অঞ্চলে আছে বলে তো আমি জানি না। তারপর এই ফাঁপা লাঠি, ফাঁপা লাঠি আবার কী জিনিস? তা দিয়ে কার কোন উদ্দেশ্যই বা সিদ্ধ হতে পারে? জয়ন্ত বললে, যা দেখেছি তাই বলছি। সম্ভব অসম্ভবের কথা নিয়ে এখন আমি মাথা ঘামাচ্ছি না। আপনি যদি এখন জোর করে বলেন যে ওই পদচিহ্ন মানুষের পদচিহ্ন নয়, তাহলে আমিও এখন জোর করে আপনার কথার প্রতিবাদ করতে পারবো না। সুন্দরবাবু এবার ভয়ে ভয়ে বললেন, ও বাবা, এ আবার কিরকম কথা হলো? মানুষের পদচিহ্ন নয়? কিন্তু এতকাল পুলিশে চাকরি করছি, কখনো তো শুনিনি ভূতের পদচিহ্নের কথা। মানিক বললে, ভৌতিক ইতিহাসে আমিও এমন কথা পাঠ করিনি। তারপর ওই ফাঁপা লাঠি, ভূতেদের লাঠি ফাঁপা হয় নাকি? জয়ন্ত বললে, আপাতত ভূত আর মানুষ দুয়েরই কথা ভুলে যাও। চলো আমরা মন্দিরের ভিতরটা দেখে আসি। সকলে মন্দিরের দিকে এগিয়ে চলল এবং যেতে যেতে দেখা গেল একটা নতুন ব্যাপার। একটা ছোট সাপ ধরেছে একটা মস্ত ব্যাঙকে। ব্যাঙটাকে সে গিলতেও পারছে না, মুখ থেকে বার করে ফেলে দিতেও পারছে না। সাপটা ঘন ঘন ব্যাঙটাকে মাটির উপরে আছাড় মারছে, কিলবিল করে সমস্ত দেহ দিয়ে চাঞ্চল্য প্রকাশ করছে এবং ব্যাঙটাও চিৎকার করছে প্রাণপণে। মানুষ দেখেও সাপটা পালাবার চেষ্টা করতে পারলে না। সুন্দরবাবু তার হাতের লাঠি দিয়ে সাপটার মাথা গুঁড়ো করে দিয়ে বললেন, পৃথিবী থেকে একটা পাপ বিদায় হলো। মানিক বললে, কিন্তু পৃথিবীর অনেক পাপই লুকিয়ে আছে এই বনের আনাচে কানাচে। আপনি সেসব দিকেও নজর রাখতে ভুলবেন না কিন্তু। তুমি নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করো। আগাছা ভরা চাতাল পার হয়ে সকলে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো। চাতালের উপরে অপরিসর রোয়াক, কিন্তু রোয়াকে উঠবার সিঁড়ির ধাপগুলো গেছে ভেঙে। মন্দিরের ভিতরে আলো আঁধারির খেলা চলছে। সামনের দিকে তাকিয়ে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্ট রূপে যে মূর্তি দেখা গেল, তা অবর্ণনীয় বললেও চলে। জয়ন্তের মতন সাহসী মানুষেরও হৃৎপিণ্ড সেই মূর্তি দেখে একবার ধক করে উঠল। বাংলাদেশের সর্বত্র কালী মূর্তি আছে অগুন্তি, কিন্তু সেসবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করী হচ্ছে মহারাজা প্রতাপাদিত্যের প্রতিষ্ঠিত যশোরেশ্বরী মূর্তি।
সে মূর্তির মুখ দেখলে মনের মধ্যে ভক্তির আগে জেগে ওঠে বিষম আতঙ্কের ভাব। কিন্তু তাকেও টেক্কা দিয়েছে রতনপুরের এই ডাকাতে কালী। এই মূর্তির বীভৎসতা কল্পনাতেও আনা সহজ নয়। কোষ্ঠী পাথরে গড়া ৮-৯ হাত উঁচু উলঙ্গ দেবীর মূর্তি। মাথার পিছন দিকে আগে বোধহয় সত্যিকার কেশোদাম ছিল, সেই কেশোদামের কিছুই এখন নেই। দেবী মুণ্ডিত মস্তক, চোখ কি দিয়ে যে গড়া, ঝাপসা আলোয় সেটা বোঝা গেল না। কিন্তু সকলেরই মনে হল মূর্তির দুই উগ্র চক্ষু যেন উৎকট রক্ত পিপাসায় জীবন্ত হয়ে ধকধক করে জ্বলছে। সাপদ জন্তুর মতো নিষ্ঠুর করাল দন্ত এবং ততোধিক নির্দয় লকলকের রক্তাক্ত জীব। মূর্তির গলায় রয়েছে যে মুন্ডমালা, তা পাথরের তৈরি নয়, সত্যিকার মনুষ্য শিশুর মুন্ড দিয়েই তা তৈরি করা হয়েছে। নিচেকার বাম হাতেও ঝুলছে রক্ত মাংসহীন একটা আসল মানুষের মুন্ডু। প্রায় কুণ্ডলীকৃত মহাদেবের দেহের উপরে মূর্তি যে ভয়ঙ্কর ভঙ্গিতে পদনিক্ষেপ করে দণ্ডায়মান, তা দেখলেও বুকের ভিতরে জাগে বিষম একটা আতঙ্কের ঝড়। সকলেই খানিকক্ষণ স্তম্ভিত ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। জড় পাষাণ প্রতিমা যে এমন বিভীষিকা সৃষ্টি করতে পারে, এটা যেন ধারণারও অতীত। সর্বপ্রথমে কথা কইলেন মহেন্দ্রবাবু। বললেন, শুনেছি ডাকাতরা আগে প্রতি রাতে নরবলি দিয়ে দেবীর হাতে নিত্য নতুন নরমুণ্ড ঝুলিয়ে দিত। হয়তো আজ আমরা দেবীর হাতে যে মাংসহীন মুন্ডটা দেখছি, সেটা হচ্ছে ওই মন্দিরেরই শেষ নরবলির নিদর্শন। নিস্তব্ধ মন্দিরের ছাদের তলায় হঠাৎ কতগুলো শব্দ জেগে উঠল। সুন্দরবাবু সভয়ে একটা লাফ দিলেন। সেই শব্দ শুনে মনে হলো অসীম নিস্তব্ধতা আচম্বিতে যেন জাগ্রত হয়ে মুখরিত হয়ে উঠল ধ্বনির পর ধ্বনি সৃষ্টি করে। মহেন্দ্রবাবু তটস্থ হয়ে বললেন, ও ও কিসের শব্দ? সুন্দরবাবু বললেন, আর এখানে নয় জয়ন্ত, এসো এসো, আমরা সবে কি পলায়ন করি। জয়ন্ত একবার হাসলে, কিন্তু মুখে কিছু বললে না। মানিক বললে, সুন্দরবাবু, প্রকৃতিস্থ হন, ছাদের দিকে তাকিয়ে দেখুন, এখানে বাসা বেঁধেছে বাদুড়রা। মানুষের সাড়া পেয়ে তারা কিন্তু চঞ্চল হয়ে উঠেছে। সুন্দরবাবু বললেন, বাবা, বাদুর ফাদুর আমি জানি না, আমি আর 1 মিনিট এখানে থাকতে রাজি নই। এ কি দেবীর মূর্তি, দানবীর মূর্তি তাহলে কিরকম? যেখানে এমন মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে আর এত হতভাগ্য মানুষকে বলি দেওয়া হয়েছে, সেখানে যা কিছু অসম্ভব কাণ্ড করতে পারে। জয়ন্ত বনের ভিতরে যেসব পায়ের দাগ দেখেছে, সেগুলো কখনোই মানুষের পায়ের দাগ নয়। এই মন্দিরের ত্রিসীমানায় মানুষ আসতে পারে না। এসো 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 এসো, আমরা বেরিয়ে পড়ি। জয়ন্ত বলল, এখানে আমাদের আর কিছু দেখবার নেই, চলো এখনকার মতো এই পর্যন্ত। হঠাৎ মন্দিরের কোণ থেকে আরেকটা বিশ্রী শব্দ জেগে উঠল। সুন্দরবাবু মানিককে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, আর তো পারি না, এ আবার কি? মানিক বললে, তক্ষক। মহেন্দ্রবাবু বললেন, আমারও এখানে আর থাকতে ভালো লাগছে না জয়ন্তবাবু, আমি এখন বাইরের হাওয়ায় বেরিয়ে একটু হাঁপ ছাড়তে চাই। জয়ন্ত বললে, সেই কথাই ভালো।
শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা শনি মঙ্গলের রহস্য প্রথম পর্ব। ভয়েস এডিটিং, সাউন্ড ডিজাইন এবং স্পেশাল এফেক্টসে অঞ্জিতা গাঙ্গুলি, ভিডিও এডিটিং এবং পোস্টার ডিজাইনে তমা মণ্ডল। আগামী সপ্তাহে শনি মঙ্গলের রহস্য দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি ঠিক রাত 8টায়। সকলকে শারদীয়ার আগাম প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।